রাতে বড় আপুর সাথে খেলাধুলা করার জন্য চুপি চুপি তার রুমে গিয়েছিলাম। আপু ঘুমিয়ে গেছে কিনা তা জানার জন্য তার ওড়না ধরে টান দিলাম। আস্তে করে ধরার পর বুঝতে পারলাম আপু ঘুমিয়ে গেছে। তাই ঘুমের মধ্যে আপুর সাথে খেলাধুলা করার প্ল্যান করলাম। ঘুমের মধ্যে খেলাধুলা শুরু করার সময় হঠাৎ আম্মু রুমে চলে এলো। আমাকে এই অবস্থায় দেখে সহ্য করতে পারল না। আমি যখন আম্মুকে জড়িয়ে ধরলাম এবং বললাম, আম্মু আমাকে মাফ করে দাও, তখন আম্মু আমাকে বললেন, একটা শর্তে তোকে মাফ করতে পারবো। আমি জিজ্ঞেস করলাম, কি শর্ত? আম্মু বললেন, আমার সাথে খেলতে হবে আজকে। তোর বোনের সাথেও একসাথে খেলবি। সারা রাত খেলতে হবে। আম্মুর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। এত মেঘ না চাইতেই বৃষ্টি। যাই হোক, তারপর দুজনের সাথে খেলার প্রস্তুতি নিলাম। এই ভিডিওটি দেখার পর যদি তোমার মাল বের না হয় তাহলে সম্পূর্ণ এমবি ফেরত দেওয়া হবে। আমাদের সাথে যোগাযোগের মাধ্যম ভিডিওর মাঝে বলা হবে। চলো গল্পে ফেরা যাক। নিঝুম, আজ ভার্সিটি না গেলে তোর হবে না। রুমানা মেয়েকে জিজ্ঞেস করলেন, না মা, আজ খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস আছে। না গেলে স্যার খুব রাগ হবে। গত ক্লাসে স্যার বারবার বলেছে উপস্থিত থাকার কথা। নিঝুম চুলটা আঁচড়িয়ে নীল, কিন্তু তোর বড় ফুপুর বলল আজ ছেলে পক্ষ দেখতে আসবে। রুমানা অসহায় হয়ে বললেন, নিঝুমের বড় ফুপুর নিজে ছেলের বাবার সাথে পরিচিত। উনি একসময় সড়ক ও জনপদ বিভাগে চাকরি করতেন। ছেলের বাবাও এখানে চাকরি করতেন। সেইভাবেই পরিচয়। ছেলে 2 বছর হলো চাকরিতে ঢুকেছে। এখন ওনারা ছেলে বিয়ে দেবেন দেখে ভালো মেয়ে খুঁজছেন। নিঝুমের ফুপুর কথা শুনে আর দেরি করলেন না। নিঝুমকে দেখার জন্য ওদেরকে সোজা আসতে বলে দিলেন। বাসায় মেজাজ রুমানারও একটু হচ্ছে। এখন হুট করে এভাবে মেয়ে দেখানো যায়? একদিন আগে তো অন্তত বলা লাগতো। এখন শাহেদকে কিছু বললে আবার উল্টো ঝাড়ি খেতে হবে। আর মেয়ে তো তার সেই রকম লক্ষ্মী, একটা কথাও শোনে না, মানা করে দেয়। নিঝুম কাঁধে ব্যাগ ঝুলিয়ে বলল, এটা কাল নিউ মার্কেট থেকে কিনেছি। শাইনির সাথে আজ সময় পেলে একটু চাঁদনি চক যেতে পারবো। কয়েকটা গজ কাপড় পছন্দ হয়েছিল গতদিন, আজ 2টা কিনব। নীল রঙের কাপড়টার সাথে আমার একটা জামদানি ওড়না আছে, খুব ম্যাচ হবে। আর একটা ফুলকারি ওড়না দেখেছি বান্ধবীর কাছে, গা নীলের মধ্যে, পেলে সেটা কিনবই। রুমানা জোরে একটা ধমক দিলেন, তোর কাছে কি সব কিছুই ছেলে খেলা মনে হয়? মেয়ে যে তার কথা শুনে না তা এখানে বের করছে। তোর চেহারা দেখেই বুঝতে পারছি। তিনি আশ্চর্য হয়ে বললেন, আমি কি করলাম? নিঝুম ব্যাগে কলম খুঁজতে খুঁজতে বলল, তোমাদের যখন যা ইচ্ছা করবা আর আমার উপর চিল্লাবে, এটা কি ঠিক? আমার মতামতের তো কোনো দাম নাই তোমাদের কাছে। এটা কেমন কথা? ভালো ছেলে হলে দেখব না, ছেলেটার রেকর্ড ভালো, দ্রুত প্রমোশন পেয়ে যেতে পারে। রুমানা বিরক্ত গলায় বললেন, সব দোষ শাহেদের বাপের। অহলাদ পেয়ে পেয়ে মেয়ে এমন মাথায় উঠে গেছে। এত ভালো হলে রোজি আপুকে দেখাও। আমার এত বড় অফিসারের বউ হওয়ার শখ নাই। আমি পাইলে বিয়ে করব, বাইরে বাইরে ঘুরবে, মাঝে মাঝে রান্না করলেই হবে। নিঝুম ফট করে বলে ফেল, রোজি হচ্ছে নিঝুমের খালাবোন, ব্যাংকে চাকরি করে। আর রোজি আপুর এক ব্যবসায়ীর সাথে চলতেছে। নিঝুম ছাড়া বাসার কেউ এখনো জানে না, কিন্তু বরপাতরের কথা বলেছে। এখন আরেকজনকে দেখা যায়। ওরা বিকেলে আসবে, তার আগে যেভাবে হোক বাসায় ঢুকবি। কিন্তু মা, আমার শেষ ক্লাসটাই গুরুত্বপূর্ণ, নিঝুম বলল। রুমানা তার উপর খুব রাগ হচ্ছে। ওনার নিঝুম ছাড়া আর কারো কথা মনে পড়ে না। সেজ চাচার 2 মেয়ে শিউলি আর শিবলি দ্বীপ গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে আর কোরবানি দেওয়ার জন্য। ওনার ওকেই মনে ধরল। মাস্টার্স পরীক্ষা 2 মাস পরেই। আর ফুপি শুধু বিয়ে করতে থাকে। আমি ওসব জানি না, যেভাবে হোক 4টার মধ্যে আমি তোকে বাসায় চাই, রুমানা বললেন। মেয়েটা বুঝতে চায় না কেন, তার না বলার রাস্তা নেই। ছেলের কোয়ালিফিকেশন ভালো, শাহেদের খুব পছন্দ হয়েছে। আর বড় কথা, সম্বন্ধটা নিঝুমের বড় ফুফু এনেছে। রুমানার কথা এখানে খাটবে না। আমার 4:30টার আগে শেষ হবে না, নিঝুম অন্ধকার করে বলল। এই ভেজাল না থাকলে ও আজকেই কি সুন্দর শাইনির সাথে দর্জির দোকানে যেতে পারত। লোকেরা বিয়ে করার সময় পায় না। ব্যাটার মাথায় লাগান উচিত একটা। আমি ওসব জানি না। আমার কথা শেষ। তোর ফুপুর খুব পছন্দ হয়েছে। ছেলে আর ছেলের বাবা মা আসবে বিকেলে 5টায়। টাইম দিয়েছে তোর ফুপু, তার 1 ঘন্টা আগে যেভাবে পারিস বাসায় ঢুকবি।
না হলে তোর একদিন আমার একদিন খিমার কথায় নিঝুমের মেজাজ ভীষণ খারাপ হয়ে গেল। আজকেই না গেলে কাপড়টা শেষ হয়ে যাবে। ইস, এত সুন্দর কাপড়টা! ধুর, কই থেকে সব একটার পর একটা ভেজাল এসে জুটে। ফুফুর পছন্দের ছেলে ফুফুকে দিয়ে দাও বলেই আর দাঁড়াল না। নিঝুম মা এবার হাতে যা আছে তাই ছুড়ে মারবে জানে ও আল্লাহ। আজকে জেন বিরোধী দল হরতাল দেয়া, আমি বাসায় ফেরার পর আর সরকার জেন টানা 7 দিন কারফিউ দেয়া। নিঝুমের কথা ভাবতে ভাবতে ঘাড়ে ধাক্কা দিয়ে চোখের সামনের এলোমেলো পাটির দিকে তাকিয়েছিল। মনে মনে সে ভাবছিল, বুক খোঁজা একদম বের হয়ে যাবে। ব্যাটার ও আল্লাহ, রিক্সা, গাড়ি, বাস সব নষ্ট করে দাও। আমি দরকার হলে পায়ে হেঁটেই চাঁদনি চক থেকে ফিরব। এই ভাবনায় একেবারে উত্তেজিত হয়ে নিঝুম গেট দিয়ে বের হয়ে সামনে একটা সিএনজি পেয়ে উঠে বসল। শেষ ক্লাসটা না করেই সে বেরিয়ে পড়ল। সে আশা ছিল যে ক্লাস শেষ করতে গেলে জন্মেও 5টার আগে বাড়ি ফেরা সম্ভব নয়, তাই আগে কাপড় কিনে বাসায় ফিরে যাওয়াই বেছে নিল। শাইনির সাথে চাঁদনি চক থেকে কাপড় কিনে বেরিয়ে বাসে উঠে গেল। বাস থেকে নেমে রিকশায় উঠতেই মনে পড়ল তার চানাচুরের ডিব্বা খালি। চানাচুর না হলে মুড়ি মাখা খাবে কি করে? না হলে তো পড়াও হবে না। চানাচুর দিয়ে মুড়ি মাখা তার ফেভারিট। প্রতিদিন সন্ধ্যায় ছোট্ট এক বাটি হলেও সে খায়। রিং রোডের সামনে পরিচিত এক দোকান দেখে রিকশা থামালো। চানাচুর কিনে আর রিকশা নিল না। এখান থেকে মাত্র 1-5 মিনিটের পথ হাঁটতেই বাসায় চলে যেতে পারবে। রাস্তায় এক জায়গায় একটা লোক কিছু চারা গাছ বিক্রি করছিল। নিঝুম তাই দেখে একটু দাঁড়ালো। পলি ব্যাগে একটা গোলাপের চারা দরদাম করছিল। হঠাৎ কে যেন তার হ্যান্ডব্যাগটা ধরে জোরে একটা টান দিল। নিঝুম বোঝার আগেই চোরটা তার ব্যাগ নিয়ে দৌড়ে গেল। নিঝুম চোর চোর বলে লোকটার পেছনে পেছনে ছুটল, কিন্তু চোরটা ততক্ষণে হাওয়া। নিঝুম ব্যাগ হারিয়ে রাস্তায় পার হতে যাচ্ছিল, আর তারপর হঠাৎ করে একটা গাড়ি এল সামনে থেকে, এবং তারপর কি হলো তার মনে নেই। অরণ্য বুঝতে পারছে না এখন তার আসলে কি করা উচিত। রাস্তায় মেয়েটা হঠাৎ করে কোথা থেকে তার গাড়ির সামনে এসে পড়ল আল্লাহই জানে। মেয়েটার এখন সেন্স এসেছে, কিন্তু ভেতরে ভেতরে মারাত্মক কোনো ক্ষতি হয়েছে কিনা বোঝা যাচ্ছে না। এখানে অরণ্যের কোনো দোষ নেই, তারপরও মেয়েটাকে ওভাবে রাস্তায় ফেলে রেখে আসা কিভাবে? তাই মাকে যে ডাক্তার দেখাবে সেই হাসপাতালে মেয়েটাকে নিয়ে এসেছে। তাছাড়া মুহূর্তের মধ্যে একগাদা লোক এসে হাজির হয়েছে। গাড়ি ভাঙা প্রায় শেষেই অরণ্য গাড়ি ছেড়েছে। মেয়েটার কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। এবার বেশ একটু ভয় লাগছে। মেয়েটার কোনো ক্ষতি হয়েছে কিনা বুঝতে পারছে না। মেয়েটাকে দৌড়াতে দেখেই জোর ব্রেক করেছে, কিন্তু ফুল স্পিডের গাড়ি থামতেও তো সময় লাগে। ভাগ্যিস আম্মু পিছনে বসেছিল। সামনে থাকলে ঠিক জোরে হুমড়ি খেয়ে পরে নাক ভাঙত। একটু পরে ডাক্তার অনুমতি দিলেন যে ইচ্ছে হলে দেখা করতে পারে পেশেন্টের সাথে। ইতস্ততভাবে কেবিনে ঢুকে প্রথমেই চোখে পড়ে ওই মেয়েটার বড় বড় সুন্দর দুটো চোখ। চোখ সরিয়ে নিতে ইচ্ছে হচ্ছিল না অরণ্যের, কিন্তু এভাবে তাকানোটা অশোভন, তাই সরাতেই হলো। কেমন আছেন? অরণ্যের কথায় মেয়েটা ভরকে গেল। বড় বড় চোখ দুটো আরও বড় বড় করে অরণ্যের দিকে অবাক হয়ে তাকালো। অরণ্যের খুব ইচ্ছে হচ্ছিল চোখ দুটো ছুঁয়ে দেবার। মেয়েটা তার কথার কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে মাথা দোলালো। কিছুক্ষণ চুপ করে থেকে অরণ্য নিজেই বলল, আমি কি আপনাকে বাসায় পৌঁছে দেব? মেয়েটা উত্তর না দিয়ে প্রচণ্ড অবাক দৃষ্টিতে অরণ্যের দিকে তাকিয়ে রইল। অরণ্যের সেই দৃষ্টির সামনে অসহায় কিছু একটা হচ্ছে। ভয়ঙ্করভাবে ঝড়ো হাওয়া বইছে, পৃথিবীর মানচিত্র পাল্টাচ্ছে। কিছু একটা তো এই মেয়ের চাহানিতে অরণ্যের বুকের কোথাও কাঁপন ধরছে। আচ্ছা, মেয়েটা কি আমাকে খারাপ মনে করল? অরণ্যের কিন্তু কোনো খারাপ মতলব নেই। ভদ্রতা মনে করে বলেছে গেলে বাসায় নামিয়ে দেবে, নইলে না। আম্মুর ডাক্তার দেখাতে আরও একটু সময় লাগবে। ততক্ষণে মেয়েটা যদি মতো পাল্টায় তাহলে বাসায় ড্রপ করে দিবে। আসলে অরণ্যের অপরাধবোধ হচ্ছে। কেমন একটা ইচ্ছে করে হোক আর অনিচ্ছায় হোক, অ্যাক্সিডেন্টটা তো তার গাড়ির সাথে হয়েছে। মেয়েটা অল্পের জন্য বেঁচে গেছে, কিন্তু বড় ধরনের বিপদও তো হতে পারত। এরপর হঠাৎ করে মেয়েটা তার কাছে ফোন চাই। তারপর বাবার সাথে কথা বলেই আবার তার ফোনটা দিয়ে দিল। মেয়েটার বাসার সম্ভবত টোকিও স্কোয়াডের আশেপাশে। ভীষণ সন্দেহপ্রবণ এই অবস্থায় বাসায় না গিয়ে টোকিও স্কোয়া নামতে চাই। সরাসরি বাসার ঠিকানাটা দিলে কি তার বাসা দখল করে বসবে না? অরণ্য জানে যা মনে করে করুক, কিন্তু তারপরও কি মনে করে নিজের আইডি কার্ডটা বের করল।
না, মেয়েটার এরকম সন্দেহ সন্দেহ দৃষ্টিটা আমার গায়ে বেশ লাগছে, তাই কার্ডটা বাড়িয়ে দিল মেয়েটার দিকে। কার্ডটা দেখে মেয়েটার চোখে মুখে একটু স্বস্তি আসলো। কার্ড